আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং কিভাবে আমাদের দেশে এর প্রভাব পড়ছে। মানুষ অ্যান্টিবায়োটিক থাকার পরেও ইনফেকশাস ডিজিজে কিভাবে অত্যন্ত অত্যন্ত পরাজিতভাবে মৃত্যুবরণ করছে। আইসিইউতে যখন একজন রোগীর অত্যন্ত সংক্রমিত অবস্থা হচ্ছে তখনও খুব দামি দামি এবং সবচেয়ে সর্বাধুনিক অ্যান্টিবায়োটিকগুলো কিভাবে কাজ করছে না, অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধগুলো কিভাবে কাজ করছে না এবং তার মূলে আমাদের দেশের সমস্যা কী সেটি নিয়ে কথা বলতে এবং এটি কিভাবে প্রতিরোধ করা যায় এবং একদম টোটালি বাংলাদেশের জন্য বন্ধ করে দেওয়া যা সম্ভব সেই সমাধান আমি আজকে আমার এই ক্ষুদ্র কথার মধ্যে আনতে চাই। প্রথমত হচ্ছে বাংলাদেশে যেভাবে আমরা মুড়ি মুড়কির মতো ফার্মেসিতে গেলেই আমাকে আমার পাতলা পায়খানা হয়েছে একটি সিপ্রোফ্লোক্সাসিন দিন, আমাকে একটি মেট্রোনিডাজল দিন। ফার্মেসির অর্ধশিক্ষিত অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ফার্মাসিস্ট নাই আমাদের দেশে। অর্ধশিক্ষিত একজন লোক যে ফার্মেসিতে আপনাকে ওষুধটি দিচ্ছে সে বলছে যে আপনার পাতলা পায়খানা হয়েছে, আপনি এই সিপ্রোফ্লোক্সাসিনটি নিয়ে খেয়ে যান, এর সাথে আপনি মেট্রোনিডাজল খান। কখনো কখনো দেখা যাচ্ছে ছোটো বাচ্চাদের সেপ্ট্রিয়াক্সন থেকে শুরু করে একদম সর্বাধুনিক সেপ্টাজিরিম থেকে শুরু করে যত ধরনের সর্বাধুনিক অ্যান্টিবায়োটিক আছে ফার্মেসিতে বসে একজন একদমই যার মেডিসিন সম্পর্কে কোনো জ্ঞান নেই, একদমই ইনফেকশাস ডিজিজ সম্পর্কে যার বিন্দুমাত্র ধারণাও নেই, সে জুডিশিয়াসভাবে কিন্তু এই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টগুলো ইউজ করতে পারছে না। সুতরাং যেখানে আপনার ভাইরাস দিয়ে রোগ হয়েছে সেখানে যদি ব্যাকটেরিয়ার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, ভাইরাসজনিত ওই রোগটি হয়তো 7 দিনের মধ্যে আপনার সেরে যাবে, কিন্তু যে অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিকটি দেওয়া হলো সেটির জন্য আপনি হয়তো রেজিস্ট্যান্স হয়ে যাবেন। অথবা দেখা যাবে যে এইভাবে সারা বাংলাদেশের মধ্যেই অন্যান্য দেশে প্রেসক্রিপশন ছাড়া কোথাও অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা যায় না, বা কখনও আপনি উন্নত দেশগুলোতে অ্যান্টিবায়োটিকগুলো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারবেন না। কিন্তু বাংলাদেশে আর্থসামাজিক কারণেই হোক এবং চিকিৎসক স্বল্পতার কারণেই হোক আর মানুষের অসচেতনতার কারণেই হোক, মানুষ মুড়িমুড়কির মতো ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করছে। ফলাফল দেখা যাচ্ছে আইসিইউতে একটি ধরেন আপনার কাশি হয়েছে, বুকের যে আপনার ব্রঙ্কোঅ্যালভিওলার লেভেস বলি আমরা, সেইটা নিয়ে যখন পরীক্ষা করা হচ্ছে, অর্থাৎ বুকের মধ্যে লাংসের মধ্যে যে রস নিয়ে আমরা পরীক্ষা করছি, সেখানে দেখা যাচ্ছে যে অনেক জীবাণু, অনেকগুলো অ্যান্টিবায়োটিক, অলমোস্ট সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এরকম কেসও পাওয়া যাচ্ছে। তো এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি ভয়াবহ ব্যাপার। আপনার কোনো ভাইরাস, কোনো ব্যাকটেরিয়া বা কোনো ফাঙ্গাস বা যে কোনো ধরনের কোনো জীবাণু দিয়ে যদি ইনফেকশন হয়, আমাদের হাতে যেসব অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে বা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টগুলো রয়েছে সেগুলো দিয়ে যদি আমরা চিকিৎসা না করতে পারি তাহলে কিন্তু মৃত্যু অনিবার্য, এবং তা হচ্ছেও। কিন্তু আইসিইউগুলোতে অহরহ এই ঘটনা ঘটছে এবং এটি বাংলাদেশের বাস্তবতা। যদি এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সকে বন্ধ করতে হয়, যেটি করতে বাংলাদেশ বদ্ধপরিকর এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের যে আন্তর্জাতিক সনদ সেটিতে আমরা সহযোগী হিসেবে স্বাক্ষর করেছি, এটিকে এখন বন্ধ করতে হবে। এবং এই যে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক সাধারণ মানুষ পায়, এটি কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এবং এটি বন্ধ করার কথা সবাই বলছেন কিন্তু কোনোভাবেই বন্ধ করতে পারছেন না। কিভাবে বন্ধ করা যায় সেটি আমি আজকে বলতে চাই। এটি আমার আজকের বক্তব্যের মূল উদ্দেশ্য। বাংলাদেশে এই ঔষধ যারা তৈরি করেন তাদের ঔষধ এর লাইসেন্স দেওয়া থেকে শুরু করে ঔষধের দাম কতটুকু হবে, ওষুধের ভিতরে কী লিখতে হবে, বাইরের মোড়কে কী লিখতে হবে, কোন ওষুধ কিভাবে ফর্মুলেশন করে একটি প্রতিষ্ঠান বাজারজাত করবে, কত দামে করবে, সব কিছু নিয়ন্ত্রণ করে ডাইরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ডিজিডিএ নামে আমাদের দেশের প্রতিষ্ঠান। তো আর ডাক্তাররা অথরাইজড, একজন এমবিবিএস ডাক্তার অথবা বিডিএস ডাক্তারই শুধুমাত্র প্রেসক্রিপশনে আপনার সবগুলো ওষুধ লিখতে পারবে। একজন এমবিবিএস বা বিডিএস ন্যূনতম এই শিক্ষাগত যোগ্যতা না থাকলে এই প্রেসক্রিপশনে একটি ওষুধও কেউ লিখতে পারবে না, শুধুমাত্র ওটিসি ড্রাগগুলো ছাড়া। ওভার দ্য কাউন্টার কিছু ড্রাগ আছে, এই ড্রাগের লিস্টও আছে, নির্দিষ্ট পরিমাণে একটি ড্রাগ যেগুলো খুব ভয়াবহ না, যেগুলো দিয়ে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না,
সেই ধরনের একটি লিস্ট আছে। ওই ড্রাগগুলো ছাড়া পল্লী চিকিৎসকরাও কিন্তু এই ধরনের ড্রাগ প্রেসক্রাইব করতে পারবে না, এবং ফার্মেসি কোনো ধরনের প্রেসক্রিপশন ছাড়া এটি বেচতে পারবে না। এখন বেচতে তাহলে পারছে কেন, কীভাবে পারছে? যেভাবে পারছে সেটা হচ্ছে যে এর তো কোনো হিসাব নাই। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যখন ওষুধের দোকানকে এই ওষুধগুলো দিয়ে যাচ্ছে, তখন যে হিসাব সেটি একটি ইনভয়েসের মাধ্যমে দিচ্ছে। ফার্মেসি এই ওষুধ কাকে বিক্রি করছে, কার প্রেসক্রিপশনে বিক্রি করছে, সব দেশে এর কিন্তু একটি হিসাব আছে। ওই যে ফার্মেসি ওষুধ বিক্রি করবে তাকে মাস শেষে সে প্রতিটা ওষুধ প্রেসক্রিপশনের এগেনস্টে বিক্রি করেছে, এটি তাকে হিসাব দিতে হবে। এবং একটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে বা কম্পিউটারাইজড সিস্টেমের মাধ্যমে ডিজিটাল ডিজিটাল ড্রাগ ডিস্ট্রিবিউশন বা ডিজিটাল ড্রাগ ডিসপেন্সিং সিস্টেমের মাধ্যমেই এটি শুধুমাত্র নিয়ন্ত্রণ করা সম্ভব। এর জন্য প্রথমেই যেটি করতে হবে, বাংলাদেশে নিবন্ধিত চিকিৎসক আছে এখন 1,00,000-এর মতো। এদের নিবন্ধন বা লাইসেন্স প্রদান করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যেদিন একজন ডাক্তারকে প্রথম লাইসেন্সটি প্রদান করবেন, অথবা যে এক্সিস্টিং 1,00,000 চিকিৎসক, 1,00,000-এর কাছাকাছি চিকিৎসক আছেন, তাদেরকে একবারেই আপনার একটি নির্দিষ্ট কোডেড একটি নাম্বার দিতে হবে, যেটি ইউনিক হবে, এবং সেইটিকে আপনি কোনোভাবে এটাকে রিড করা যায় সেই ফরম্যাটেই তাদেরকে দিতে হবে। এবং তার যে লাইসেন্স, সেই লাইসেন্সে বারকোড আকারে সেটি লিপিবদ্ধ থাকবে। এটি একটি প্রস্তাবনা আমার। তো 1,00,000 চিকিৎসকের বিএমডিসি নাম্বারটি বারকোডেড হলো। এখন এই 1,00,000 চিকিৎসক যখন আপনার কোনো রোগীকে প্রেসক্রিপশন দিতে চাবেন, তখন অবশ্যই তার প্রেসক্রিপশনের উপরে তার নিবন্ধন সংখ্যাটি সহ এই বারকোডটি অবশ্যই প্রিন্ট করে দিতে হবে। এবং প্রতিটি ফার্মেসিকে একই সাথে ডিজিটালাইজ করে, অর্থাৎ এই ডিসপেন্সিংটি হবে পুরা কম্পিউটার বেসড। একটি ওষুধও যদি একটি ফার্মেসিকে বিক্রি করতে হয়, তাহলে কম্পিউটারে চালান কেটে তাকে ওষুধটি বিক্রি করতে হবে। এবং যখন তিনি এই ওষুধটি দিবেন, তখন নিবন্ধিত চিকিৎসকের যে চিকিৎসা ব্যবস্থাপত্রটি, সেটিতে যে বারকোড, সেটিতে তিনি স্ক্যান করবেন, এবং স্ক্যান করা মাত্রই কোন চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধটি বিক্রি হলো সেটির একটি হিসাব ওই আপনার কম্পিউটারাইজড যে সিস্টেম, যেটাকে আমরা ডিজিটাল ড্রাগ ডিসপেন্সিং সিস্টেম বলছি, সেই ডিজিটাল ড্রাগ ডিসপেন্সিং সিস্টেমে উনি ওই নির্দিষ্ট বারকোডটি দিয়ে উনি একটি চিহ্নিত করতে পারবেন। তো এই যে বারকোডটি দিয়ে চিহ্নিত করলেন, তাহলে এই ফার্মেসিগুলোকে দেখভালের জন্য ডিজিডি এর অধীনে সব জায়গায় কিন্তু ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস আছে প্রত্যেকটি জেলাতে, যারা জেলাতে ফার্মেসিগুলোর লাইসেন্স প্রদান করে থাকেন। এই ফার্মেসির এই যে আপনার হলো ফার্মেসিগুলোকে দেখাশোনার জন্য যে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস, সেই ড্রাগ সুপার উনি ওনার অফিসে বসে কিন্তু, যদি মনে করেন যে ওনার অধীনে একটি জেলাতে 100টি ফার্মেসি আছে, তাহলে 100টি ফার্মেসিতে যে পরিমাণ ওষুধ আসলো এবং যে পরিমাণ ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশানে সেল হলো, সেটি যদি উনি কোনো ফার্মেসিতে একটি অডিট করে দেখতে চান, তা দেখতে পাবেন। অপরপক্ষে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, এগুলো সব ফার্মাসিউটিক্যাল কোম্পানি না, কিন্তু অনেক ক্ষেত্রে অভিযোগ শোনা যায় পল্লী চিকিৎসকদের কাছে বেশি মুনাফার জন্য ওনারা ঔষধগুলো দিয়ে আসেন। যেটা একটা ফার্মেসিকে যে পরিমাণ ডিসকাউন্টে দিয়ে আসেন, একটি অনিবন্ধিত গ্রামের পল্লী চিকিৎসক, যার কোনো আসলে প্রকৃতপক্ষে কোনো চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত জ্ঞান নাই, তার কাছে ওষুধ বিক্রির জন্য দিয়ে আসছেন, এবং ওই চিকিৎসক শুধুমাত্র এই ওষুধের বিক্রির লাভ থেকে তার উপার্জনের জন্য মুড়িমুড়কির মতো ওষুধ দিয়ে যাচ্ছে। এমনও পল্লী চিকিৎসককে আমি দেখেছি, দিনে 100টি বাচ্চা, একদম মানে 1 মাসের বাচ্চা থেকে শুরু করে 1 বছর, 2 বছর, 3 বছরের বাচ্চাকে প্রতিনিয়ত সে দেখছে, এবং প্রতিটি বাচ্চাকে মেরোপেনাম এর মতো, যেটি সবচেয়ে সর্বাধুনিক একটি অ্যান্টিবায়োটিকের মধ্যে অন্যতম একটি অ্যান্টিবায়োটিক, সেটিকে উনি প্রেসক্রাইব করছেন। এবং প্রতিটি বাচ্চা, তার ডায়রিয়া হোক, তার নিউমোনিয়া হোক, তার যাই হোক, উনি মেরোপেনাম ইউজ করছেন একদম অবিবেচকের মতো। এবং এটি যে কত বড় একটি সমস্যা, এটা বাস্তব সমস্যা, এটা প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি গ্রামে হচ্ছে।
এটাকে বন্ধ করতে হলে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে ফার্মেসিকে এবং ডাক্তারের প্রেসক্রিপশনকে একটি ডিজিটাল ড্রাগ ডিসপেন্সিং সিস্টেমের আন্ডারে আনতে হবে। সেজন্য একই সাথে যেমন ডাক্তারদের নিবন্ধনকে বারকোডের আওতায় নিয়ে আসতে হবে, যাতে কোন ডাক্তারের কাছ থেকে এই প্রেসক্রিপশনটি, ওই বারকোডটি ছাড়া কোনো ঔষধ ফার্মেসি যেমন সেল করতে পারবে না। একইভাবে ডিজিডিএ যখন ফার্মেসির অনুমোদন দিবে, সেই ফার্মেসিরও একটি বারকোড থাকবে এবং সেই কোডের এগেইনস্টেই শুধুমাত্র ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ওষুধ বিক্রি করতে পারবে। একজন বিক্রেতাকে উনি ইনভয়েস দিয়ে গ্রামের পল্লী চিকিৎসককে উনি 5 লাখ টাকার ওষুধ দিয়ে আসলো, বললো যেটা বিক্রি করতে পারলে তোমাকে 15%-এর জায়গায় 20% আমি প্রফিট দিব, উইদাউট এনি অথরাইজড ওয়ে, সেটি পারবেন না। এটিকে একটি সিস্টেমের আওতায় আনতে হবে, যাতে স্বল্প সময়ে অফিসে বসে ডিজিটালি ড্রাগ সুপার এটিকে সুপারভিশন করতে পারে। সেন্ট্রালিও দেখা যায় যে এই এলাকায় অমুক চিকিৎসকের অতগুলো প্রেসক্রিপশন এসছে এবং এই প্রেসক্রিপশনের এগেনস্টেই শুধু ওই ফার্মেসি ওই ওষুধগুলো বিক্রি করতে পেরেছে। এবং একই সাথে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ওই ফার্মেসির ইনভয়েসের এগেনস্টে যে পরিমাণ ঔষধ বিক্রি করেছে আর ডাক্তারের যে পরিমাণ প্রেসক্রিপশন সে জমা দিয়েছে, এবং এই ক্ষেত্রে আরেকটি জিনিস করতে হবে, এটা হলো ডিজিটাল প্রেসক্রিপশন সারা বাংলাদেশে এটা ডিসেমিনেটেড করতে হবে। হাতে লেখা প্রেসক্রিপশন আসলে বাংলাদেশে আর থাকা উচিত হবে না। একজন চিকিৎসক যখনই নিবন্ধিত হবেন তখনই তিনি যে প্রেসক্রিপশন যেখানে করবেন খুব সহজে একটি ট্যাব থেকে, একটি মোবাইল ফোন থেকে, একটি ছোট ল্যাপটপ থেকে, অথবা একটি নোটবুক থেকে, অথবা একটি আইপ্যাড থেকে, বা যে কোনো ধরনের ছোট ধরনের ট্যাব থেকে উনি ডিজিটালি প্রেসক্রাইব করতে পারবেন ওনার রোগীদের, এবং হাতে লেখা প্রেসক্রিপশন বাংলাদেশ থেকে উঠিয়ে দিতে হবে। এই প্রেসক্রিপশনটির উপরে যে বারকোড থাকবে, সেই বারকোড দেখে ডক্টরের যে প্রেসক্রিপশন হবে সেইখানেও উনি একটি প্রতিটি প্রিন্টেড প্রেসক্রিপশনে কিন্তু একটি করে উনি ওনার সিরিয়াল দিবেন, ওনার বারকোডের এগেনস্টে একটি সাবকোডে উনি যতগুলো রোগী দেখবেন, তাতে হবে কি ওই রোগীর যে হিস্ট্রি, ওই রোগীর যে ওষুধগুলো দেওয়া হলো সবগুলো কিন্তু তার কাছে এই আপনার হলো যে প্রেসক্রিপশন সফটওয়্যার সেখানে থেকে গেল। আর এই বারকোড দিয়ে যখন আমরা ফার্মেসি বিক্রি করলো সেটিকেও ট্রেস করা সম্ভব হবে। বাংলাদেশে এখন যে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী আছেন, উনি অত্যন্ত ডাইনামিক একজন মানুষ। উনি যদি ইচ্ছা করেন এই ধরনের একটি পদ্ধতি 6 মাসের মধ্যে বাংলাদেশে ইমপ্লিমেন্টেশন করা সম্ভব। যদি এটি ইমপ্লিমেন্টেশন করা সম্ভব হয়, এবং এখানে সরকারি হাসপাতালকেও এই ডিজিটাল বন্ডিংয়ের ভিতরে আনতে হবে, কিন্তু এটি একদিনে হয়তো সম্ভব হবে না, হয়তো 1-2 বছর সময় লাগবে, কিন্তু এই ডিজিটালাইজেশন প্রসেসে যেতেই হবে। চিকিৎসক বলেন, আপনি হাসপাতাল বলেন, অধিকাংশ বাংলাদেশে যারা অধিকাংশ রোগী তারা কিন্তু সবাই আপনার ম্যাক্সিমাম চিকিৎসা নেন কিন্তু ডক্টরের চেম্বারে। এটি মানে আপনি যাই বলেন, সরকারি হাসপাতালে কিছু মানুষ চিকিৎসা নেয় এবং ম্যাক্সিমাম লোকজন কিন্তু বেসরকারি চিকিৎসকের চেম্বারে একটা বড় অংশ চিকিৎসা নেন। সুতরাং এটা যদি ধরে নিই আমরা 60%, তাহলে আর 40% সরকারি হাসপাতালে চিকিৎসা নেয়। সরকারি হাসপাতাল বলতে দেশে 590টা আপনার হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আর 110টার মতো 100 বেড বা 250 বেডের হাসপাতাল আছে। তো এই 600-700 হাসপাতালকে, একটি হাসপাতালকে যদি একটি পাইলট প্রকল্প আকারে এটি গ্রহণ করা যায়, তাহলে ওই একই জিনিস শুধুমাত্র ইমপ্লিমেন্টেশন করলেই হয়ে যাবে। যে সকল মেডিকেল অফিসাররা আউটডোরে রোগী দেখবেন বা যে সকল কনসালটেন্ট রোগী দেখবেন, তাদের সবার একটি করে ল্যাপটপ থাকবে টেবিলে, এবং প্রিন্টেড প্রেসক্রিপশন সেন্ট্রাল একটি প্রিন্টার থেকে প্রিন্টেড হবে, অথবা প্রত্যেকের চেম্বার থেকেই এটি প্রিন্ট করে দেওয়া হবে। তাহলে হবে কি, ট্রেসেবল হবে। এভরি প্রেসক্রিপশন উইল বি ট্রেসেবল, এভরি ড্রাগ উইল বি ট্রেসেবল, এভরি ড্রাগ ডিসপেন্স উইল বি ট্রেসেবল। তাহলে 1 বছরের মধ্যে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অনেকটা দূর হয়ে যাবে। তবে অ্যান্টিবায়োটিকের জন্য ন্যাশনাল গাইডলাইন খুব এসেনশিয়াল, যেটি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে, কিন্তু এটি সারা বাংলাদেশে প্রতিপালিত হচ্ছে না। গভর্নমেন্ট, বাংলাদেশ সরকারের এখনই উচিত হবে ন্যাশনাল একটি অ্যান্টিমাইক্রোবিয়াল গাইডলাইন এই মুহূর্তেই প্রকাশ করা, এবং এই অ্যান্টিমাইক্রোবিয়াল গাইডলাইন দেখে সারা বাংলাদেশের সকল চিকিৎসক এটিকে ফলো করে ট্রিটমেন্ট দিবেন, এবং কোন ডিজিজের জন্য কোন অ্যান্টিবায়োটিক সবাই প্রেসক্রাইব করবেন, কতটুকু প্রেসক্রাইব করবেন, তার সম্পূর্ণভাবে সহজীকরণভাবে এই গাইডলাইনে থাকবে। তাহলে হবে কি, আপনার অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সটা অনেকটাই কমে আসবে বাংলাদেশে, এবং একসময় দেখা যাবে বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নেই, এবং এই যে মুড়ি মুরগির মতো আপনার
হাইপারটেনসিভ ড্রাগ, মুড়ি মুড়কির মতো আপনার যে ডায়াবেটিক, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ থেকে শুরু করে সকল ধরনের ড্রাগ, এমনকি রিউমাটয়েড আর্থ্রাইটিসের মিথোট্রাক্সেটের মতো জটিল ওষুধ, যেটি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরাও দিতে গেলে দুইবার চিন্তা করে দেন, অনেক সচেতনতা মেনটেন করে, অনেক প্রিকশন মেনটেন করে রোগীকে বুঝায় দেন। কেমোথেরাপির মতো ড্রাগ যেগুলো ইউজ করা হয় সেগুলোও কিন্তু এখন গ্রামের পল্লী চিকিৎসকরা কিছু না বুঝেই প্রেসক্রাইব করে দিচ্ছেন। ইমিউনোলজিক্যাল কিছু ড্রাগ যেগুলো আসলে কিছু না বুঝেই অন্য চিকিৎসকদের প্রেসক্রিপশন দেখে ভাবছে যে এই রোগের জন্য এইটা, সুতরাং আমরা ওষুধটা দিয়ে দিই, কিন্তু এর যে কত ভয়াবহ সাইড ইফেক্ট আছে তা আমরা কিন্তু বুঝতে পারছি না। আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের এগুলো ক্ষতি করছে, একই সাথে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। আইসিইউতে কিন্তু অনেক মানুষ অ্যান্টিবায়োটিক কাজ না করে সেপসিসে মারা যায়, সেপটিক শকে মারা যায়। সুতরাং এটাকে রাষ্ট্রীয়ভাবে অবশ্যই এখন অ্যাড্রেস করতে হবে, এবং এই সমস্যার কিন্তু একটিই সমাধান, সেটি হচ্ছে আপনার এই ডিজিটাল ড্রাগ ডিসপেন্সিং সিস্টেম এবং ডক্টরদের ডিজিটাল প্রেসক্রিপশন উইথ ব্যাকআপ, তার হচ্ছে এই মেডিকেল হিস্ট্রি উইথ দিস প্রেসক্রিপশনস। তাহলে অন্তত ট্রেসেবল হবে, সবগুলো যখন ট্রেসেবল হবে, ডিজিটাল একটি হাবের ভিতরে আসবে, তখন কিন্তু আমরা সহজেই এই ড্রাগ ডিসপেন্সিং সিস্টেমটাকে একটা খুব সুন্দর বলয়ের মধ্যে আনতে পারবো। ধন্যবাদ সকলকে। আশা করছি বাংলাদেশের মানুষের সুস্বাস্থ্য অর্জনের জন্য, একটি ডিজিটাল হেলথ সিস্টেম অর্জনের জন্য ডিজিটাল ড্রাগ ডিসপেন্সিং সিস্টেম একটি মোক্ষম হাতিয়ার হবে। ধন্যবাদ সবাইকে। কোভিডের এই সময় সচেতন থাকুন, মাস্ক পরুন, অবশ্যই ভেতরে একটি মেল্ট ব্লোন লেয়ার আছে, এরকম 3 লেয়ারের সার্জিক্যাল মাস্ক পরুন অন্তত। আপনারা বাইরে যেখানেই যান এসে সাবান দিয়ে হাত ধুন এবং মাস্কটি ভালোভাবে ডিসপোজ করুন। মাস্ক কীভাবে পরতে হবে সেটি দেখুন, এবং এই করোনার হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করুন। করোনা কিন্তু ঘরে ঘরে আক্রমণ করছে, সুতরাং সচেতন হন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।